Now, regarding today's agenda, আমাকে যে জিনিসটা বলা হয়েছে ডায়রা থেকে তামিম মুনতাসির মনে হয় একটা পেপার পজিশন পেপার তৈরি করেছে, সেই পজিশন পেপারটার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা একটু শেয়ার করা এইটুকু আর কি। আমি তামিমের পেপারটা আমি পড়েছি এবং একটা ওয়ান্ডারফুল একটা পেপার। যদিও আমার এখানে সিনিয়র এক্সপার্টাইজ আছেন দুই ভাই, ভাই পিএইচডি করে আছেন আমার থেকে। সো ভাই থাকতে আমি আর আসলে অত ডিটেইলসে যাব না, কিন্তু আমার যে ধারণাটা সেই ধারণাটা আমি বলছি। আমরা এখন বারবার কথা বলছি আসলে বেঙ্গল বেসিন নিয়ে, আমরা কথা বলছি সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্স নিয়ে। এটা হচ্ছে আমাদের মূল ধারণাগত একটা বিষয়। এই যে বেঙ্গল কনফ্লুয়েন্সের কথা আমরা বলছি বা বেঙ্গল বেসিনের কথা বলছি, সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্সের কথা আমি বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের যে বর্তমান রাষ্ট্র, সেই বর্তমান রাষ্ট্রের ফরেন পলিসিকে আমি সেই সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্সের সাথে মিলিয়ে কোথা থেকে দেখব, এটা হচ্ছে দেখার একটা বিষয় বা প্রশ্ন করার মতো একটা বিষয়। এবং বিষয়টা যদি চলে আসে সাইনো বাংলাদেশ রিলেশন, সেই রিলেশনের জায়গায় এই সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্সটা কিভাবে কাজ করতেছে, ডেটা বেসিনের ফরেন পলিসিগুলা সেই যে সিভিলাইজেশনাল যে একদম মানে সভ্যতাগত যে প্রবাহমানতা, সেই প্রবাহমানতার জায়গায় আমাদের ফরেন পলিসির জায়গাটা ঠিক কোথায় ছিল সেটা আমরা কিভাবে লোকেট করবো, এবং সেটা লোকেট করে বর্তমানের সাথে ঠিক কিভাবে মিলিয়ে দেখবো, সেটা হচ্ছে আমাদের আজকের মানে এক ধরনের প্রশ্নের জায়গা। আমরা যদি এই সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্সের কথা বলি, যেখানে মাল্টিপল সিভিলাইজেশন এসে একসাথে মিক্স হয়েছে এই ডেল্টায়, যেটা আমরা বলছি এখানে আরিয়ান নন আরিয়ান এক ধরনের সভ্যতা, আবার কি সাথে আমরা যদি রিলিজিয়নের জায়গা থেকে দেখি এখানে হিন্দু কিংবা বৌদ্ধ মুসলিম যে সভ্যতার একটা মিলন হয়েছে, এই মিলনের মধ্য দিয়ে এই পলিটি তৈরি হয়েছে। এবং যখন এই পলিটিটা তৈরি হচ্ছিল, এই পলিটি তৈরি হওয়ার সাথে সাথে এখানকার যে রাজা সামন্ত সুলতান নবাব, তারা কিন্তু তাদের রাজ্যের মধ্যকার যে সম্পর্ক সেটা যেমন নজরে এনেছেন, আবার রাজ্যের বাইরে এখানকার যে প্রথাগত যে সীমানা, সেই সীমানার বাইরের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর সাথে কিন্তু তাদের সম্পর্কের জায়গাটা ঠিকঠাক অটুট ছিল। এবং যদি জিওগ্রাফিক্যালি আমি লোকেট করতে চাই যে এই সিভিলাইজেশনাল কনফ্লুয়েন্সটা আসলে ঠিক কোথায় এসে হয়েছে, কোথায় দেখবো? সোনারগাঁও দেখবো, লখনৌতিতে দেখবো, আমি সাতগাঁও দেখবো। ওকে, লখনৌতি যেটা হচ্ছে বর্তমানে ওই চাঁপাইনবাবগঞ্জের পাশে যে মালদা, আর সপ্তগ্রাম বা সাতগাঁও যেটা, সেটা হচ্ছে বর্তমান কলকাতা বা হুগলি যে অঞ্চলটা সেটা। আর আমরা কোথায় দাঁড়ায় আছি? আমরা দাঁড়ায় আছি সোনারগাঁওয়ের পাশে, ঢাকা সোনারগাঁও। সো বাংলা যে বা বেঙ্গলি যে সিভিলাইজেশন, এই সিভিলাইজেশনের সেন্টার কিন্তু মোটামুটি আপনি 1300 শতাব্দী থেকে এই তিনটা জায়গাকে ঘিরেই দেখবেন। গৌড়, যেটা গৌড় লখনৌতি একই অঞ্চল, চট্টগ্রাম কলকাতা, আর ঢাকা সোনারগাঁও। এই তো, তাহলে আমরা যে বাংলাদেশের রাষ্ট্র, এই বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে ওই তিনটা প্রাচীন সেন্টারের মধ্যে কেবল কোন সেন্টারটা আমাদের হাতে আছে? আমরা কোন সেন্টারের পাশে দাঁড়ায় আছি? আমরা দাঁড়ায় আছি সোনারগাঁওয়ের পাশে। ওকে, এবং বাংলা যে মানে সুলতানি আমল, স্বাধীন সুলতানি আমল, এটা কিন্তু ইন্টারেস্টিংলি শুরু হয়েছিল এই সোনারগাঁওয়ের ফখরুদ্দিন মুবারক শাহের হাত ধরে। এই তো, এটা তো আমরা জানি। এই সুলতানি আমল কি আমাদের আসলে স্টার্টিং পয়েন্ট হবে কিনা? আমরা যদি বাংলাদেশ রাষ্ট্রের ফরেন পলিসি বুঝতে চাই, বিশেষ করে আমাদের যে পলিটি, আমাদের যে সিভিলাইজেশন, আমাদের যে রিলিজিয়াস কনফ্লুয়েন্সের কথা বলতেছি, এটা তো এটা পূর্ববঙ্গে, আমরা আছি এখন পূর্ববঙ্গে বা সোনারগাঁও অঞ্চলে, এবং এই অঞ্চলে বাংলাদেশের স্বাধীন সুলতানি আমল শুরু হয়েছিল। তো আমার আর্গুমেন্টটা হচ্ছে, আমরা যদি বর্তমানে বাংলাদেশের ফরেন পলিসি বুঝতে চাই, তাহলে আমাদের মধ্যযুগীয় যে স্বাধীন সুলতানি আমল, যেটা প্রথমবারের মতো বাঙালিদের হাতে বা বাঙালি মুসলমানের হাতে, আর্গুয়েবলি, কারণ এখানে কিছু ডিবেটের জায়গা আছে, বাট এই অঞ্চলের মানুষের হাতে শাসনের একটা সূচনা করেছে বা স্বাধীন শাসন এখানে সূচনা হয়েছিল। সেই সূচনার সময় এই অঞ্চলের মানুষ 300 বছরের যে বাঙালি স্বাধীন সালতানাত, এই সালতানাতের সময় তার ফরেন পলিসির চ্যালেঞ্জেস গুলো কি ছিল, সেই চ্যালেঞ্জেস গুলোকে সে কিভাবে মিটিগেট করেছে, সেটা আমাদের জন্য একটা রেফারেন্স পয়েন্ট হতে পারে। যদিও আমরা বর্তমানে বসবাস করছি একেবারেই 1648 এ তৈরি হওয়া যেটাকে বলে সভরেন নেশন স্টেটে, সেই নেশন স্টেটের সাথে অবশ্যই আগের যে পলিটি, যেটাকে বলছি সালতানাত, তার মাত্রাগত কিছু পরিবর্তন থাকবে। কিন্তু আমি আপনাদেরকে এটা বলে দিতে পারি, সেই স্বাধীন সালতানাত যে প্রবলেমগুলো ফেস করেছে তার 300 বছরের দীর্ঘ সময়ে,
এই একই প্রবলেম আপনি বর্তমানে বাংলার যে ডেল্টা বেসিন, সেই ডেল্টা বেসিনে আপনি একই প্রবলেম আসলে ফেস করতেছেন। প্রবলেমের নেচারের কোনো পরিবর্তন হয় না, মুখোশটা হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু এর ভিতরের যে আমরা বলি বেস, এই বেসের কোনো পরিবর্তন হয় না। কেন আমি এই কথা বলছি দেখান। স্বাধীন সুলতানি আমলে আমরা যদি বলি ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ তো এখানে সোনারগাঁতে স্বাধীন এটা সুলতানি আমল শুরু করেছিলেন, কিন্তু এটা আসলে এই তিনটাকে একসাথে ইউনাইটেড করেছেন আসলে ইলিয়াস শাহ। আচ্ছা, এখন এই ভদ্রলোকের আসলে প্রবলেমগুলো কি ছিল, বা আমাদের আমাদের যে সুলতানরা, এই সুলতানদের প্রবলেমগুলো কি ছিল, নিরাপত্তার প্রবলেমগুলো কি ছিল, এবং তাদের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির আসলে সেটা ডিপ্লোমেসির জায়গা থেকে হতে পারে, মিলিটারি স্ট্র্যাটেজির জায়গা থেকে হতে পারে, তাদের চ্যালেঞ্জেসগুলো আসলে ঠিক কোন কোন জায়গা থেকে এসেছে। এই প্রস্তাবনাটা যদি মানে এই আলোচনাটা যদি আমরা ধরতে পারি, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের বর্তমানের সময়ের সাথে মিলিয়ে আমরা হয়তো একটা তুলনা এখানে করতে পারবো। আচ্ছা, কি প্রবলেম ছিল স্বাধীন সুলতানদের আমাদের মোরলেস অন এভারেজ যদি আমি বলি, তার প্রবলেম ছিল টেরিটোরিয়াল প্রবলেম। কি ধরনের টেরিটোরিয়াল প্রবলেম? তার বর্ডার যে বা তার যে পেরিফেরি, তার যে ল্যান্ড, যেটাকে আমরা বলছি হচ্ছে ফ্রন্টিয়ার, তার ফ্রন্টিয়ার প্রায়শই তার ফ্রন্টিয়ারের যে সীমানাটা, বর্ডারটা, এটা চেঞ্জ হতো। কার সাথে কোন জায়গায় চেঞ্জ হতো? তার ফ্রন্টিয়ারের কনফ্রন্টেশনটা ছিল উত্তরে যদি আমি বলি নেপালের সাথে খানিকটা, এবং আমরা যদি উত্তর পশ্চিমের কথা বলি, তার একটা বড় প্রবলেম আসতো বিহার থেকে, ত্রিহুত বা যেটা আমরা বলি মিথিলা, মৈথিলি, বিদ্যাপতি নাম আমরা শুনেছি, মিথিলা, এটা একটা তার ফ্রন্টিয়ার, যে ফ্রন্টিয়ারে তাকে প্রায় টেরিটরি এক্সচেঞ্জ করা লাগতো, এবং এই এক্সচেঞ্জগুলো অবশ্যই মিলিটারি স্কারমিশেসের মধ্যে দিয়ে হতো। তো ওই জায়গায় এটার একটা ট্র্যাডিশনাল ফ্রন্টিয়ার। আরেকটা ফ্রন্টিয়ার কোথায়? আরেকটা ফ্রন্টিয়ার হচ্ছে তার উড়িষ্যার সাথে। ওকে, এগুলো হচ্ছে তার উত্তর ভারতের সীমারেখা, যেখানে তাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জেস ফেস করতে হতো পাশের রাজ্যের সাথে। মূল সেট তো অবশ্যই সবসময় দিল্লি ছিল। দিল্লি থেকে সুলতানরা, সেটা হিন্দু কিংবা মুসলমান যাই হোক না কেন, মুঘল হোক কিংবা লোধি হোক কিংবা তার আগে ঘুরি হোক, তারা প্রত্যেকেই দিল্লি থেকে আক্রমণটা করতো। দিল্লি তার স্বাধীন সালতানাতে সবসময় বড় একটা হেডেক ছিল দিল্লি। দিল্লি তার সবসময় চ্যালেঞ্জের জায়গাটা ছিল, কিন্তু লোকাল যে রাজ্যগুলোর কথা বলতেছি, সেখানে তার ফ্রন্টিয়ার গুলো ছিল বিহার, ইট ইজ ত্রিহুত, মিথিলা, আর এদিকে হচ্ছে উড়িষ্যা। পূর্ববঙ্গের দিকে যদি বলি কামরূপ, কামতা, যেটা আমরা রাফলি এখন মেঘালয় এবং আসামের যে রাজ্যগুলা, সিলেট, ওই অঞ্চলটা তার একটা ফ্রন্টিয়ার। তার আরেকটা ফ্রন্টিয়ার হচ্ছে ত্রিপুরা, কুমিল্লা। ত্রিপুরার রাজার সাথে সে গৌরেশ্বর হোক কিংবা বাংলার স্বাধীন সালতান হোক, মানে সালতানাত হোক, সুলতান হোক, তাকে প্রতিনিয়ত এই ফাইটটা করা লাগতো। কিন্তু তার মেজর একটা হেডেক ছিল হচ্ছে চিটাগাং। চিটাগাং কেন? কারণ রাখাইন যে রাজ্য, সে রাজ্য প্রায়ই চিটাগাংকে দখল করত, কিংবা বাইরে থেকে যারা পর্তুগিজ আসছিল, এই পর্তুগিজদেরকে নিয়ে সে চিটাগাংকে দখল রাখার চেষ্টা করত। সো চিটাগাং ওয়াজ দ্য মেজর হেডেক ফর হিম, ফর দ্য সুলতান অর অল দ্য সুলতানস। এবং আমি আপনাদেরকে এটা বলতে পারি, বাংলাদেশের যত স্বাধীন সুলতান ছিল, তারা প্রত্যেকেই চেষ্টা করত তাদের ওয়ান অফ দ্য বেস্ট মিলিটারি জেনারেল বা অ্যাডভাইজারকে চিটাগাং যে ফ্রন্টিয়ার, সেই ফ্রন্টিয়ারে লোকেট করে সেই জায়গাটাকে স্টেবল করতে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে এই, আপনি যে বর্তমানে জিওগ্রাফিতে দাঁড়িয়ে আছেন, এই জিওগ্রাফির আজ থেকে 600-700 বছর আগেও মেজর থ্রেটটা আসতো দিল্লি থেকে। এই জিওগ্রাফি আজ থেকে 700 বছর আগেও যে একটা ফ্রন্টিয়ারের কনফ্রন্টেশন, সেটার একটা লিমিট ছিল হচ্ছে রাখাইন চিটাগাং রিজিয়নটা। আজ 2025 সালে দাঁড়ায় এসে আমরা যদি নিজেদের বাস্তবতাকে একটু কোয়েশ্চেন করি, ওই যে 300 বছর, আমাদের 700 বছর আগে আমাদের যে সুলতানরা যে প্রবলেমগুলো ফেস করছিল স্বাধীন সালতানাতকে টিকায় রাখার জন্য, আমরা বর্তমানে দাঁড়ায় কি আমাদের বাস্তবতা এর চেয়ে খুব বেশি ভিন্ন? হয়তো আমাদের মুখোশটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের তো এখন সালতানাত নাই, কিন্তু আমাদের এখন কি আছে? স্বাধীন রাষ্ট্র, 1648 এর যেটাকে আমরা বলি নেশন স্টেট। আমাদের পলিটির নামটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানকার মানুষের যে সিলসিলা, আজ থেকে 700 বছর আগে এখানে যেসব মানুষরা থাকতো, বর্তমানে আমরা তো একই মানুষের মানে বংশধর, উত্তর পুরুষ। আমাদের পূর্বপুরুষরা আজ থেকে 700 বছর আগে যে চ্যালেঞ্জেস গুলা ফেস করতো, আমরাও তো একই চ্যালেঞ্জেস গুলা ফেস করতেছি, রাইট? এখন এই জায়গা থেকে এখন একটু এদিকে যদি তাকাই, ফরেন পলিসির জায়গাটা আসলে কি রকম ছিল,
সেই সুলতানরা এই চ্যালেঞ্জেস গুলাকে আসলে, এই ফরেন পলিসির চ্যালেঞ্জেস গুলাকে আসলে কিভাবে মিটিগেট করার চেষ্টা করতেন? আপনারা সবাই জানেন যে বাংলার যে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ কিংবা জালালউদ্দিন মোহাম্মদ শাহ, এদের নাম আপনারা সবাই শুনেছেন, বা আলাউদ্দিন হোসেন শাহ, বিখ্যাত এক একজন সুলতান। এদের প্রত্যেকেরই কিন্তু আই ক্যান টেল ইউ খুব চমৎকার ফরেন পলিসি বা ফরেন রিলেশনস ছিল। কাদের সাথে? তারা দুইটা ফ্রন্টিয়ার থেকে তাদের জায়গাটাকে সেভ করার চেষ্টা করতেন। একটা হচ্ছে মিডল ইস্টে তারা তাদের ফরেন পলিসির জায়গাটা, ফরেন রিলেশনের জায়গাটা খুব স্ট্রং রাখার চেষ্টা করতেন। আইদার যে নমিনাল খলিফ ছিল বা খলিফা ছিল, সেই খলিফার কাছে উপঢৌকন পাঠাতেন এবং ইন রিটার্ন খলিফার কাছ থেকে খিলাত চাইতেন। হোয়াট ইজ খিলাত? ক্যান এনিওয়ান টেল মি? খিলাত হচ্ছে খিলাত হচ্ছে একটা ড্রেস, একটা রয়্যাল ড্রেস, যেটা যে সুলতান, সেই সুলতানকে যদি খলিফা প্রেরণ করে তাহলে খলিফা তাকে একজন এলিট হিসেবে সম্মানটা দেয় এবং এটা এক ধরনের লেজিটিমেসি তৈরি করে সুলতানের জন্য। এই খিলাতের এই যে ডিপ্লোমেসিটা, এটা এই অঞ্চলের সুলতানরা খুব ভালোভাবে করতেন, এটা মাথায় রাখতে। এবং এই জন্য তাকে অবশ্যই আফগানিস্তান থেকে শুরু করে পার্সিয়া বা বর্তমানে আমরা যে ইরাক বলি বা সিরিয়া বলি, সেই জায়গাটা থেকে তাকে একটা ভালো সম্পর্ক তাকে মেনটেন করতে হতো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে পূর্ব দিক থেকে এই সুলতানরা সব সময় চায়নার সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করেছেন। কিরকম করে? আমরা মিং ডাইনাস্টির নাম শুনেছি, মিং ডাইনাস্টি না? তো মিং ডাইনাস্টির সাথে আমাদের বাংলার যে সুলতানরা, সেই সুলতানদের খুব চমৎকার সম্পর্ক ছিল। এখানকার সুলতানরা সে যে কোনো ডাইনাস্টিরই হোক না কেন, সেটা ইলিয়াস শাহী হোক বা হোসেন শাহী হোক, তারা সবসময় চাইনিজ যে কোর্ট, সেই কোর্টে তারা এখানকার যে এক্সোটিক যে গিফট গুলা, সেটা অদ্ভুত কিছু জন্তু হতে পারে কিংবা চমৎকার মুসলিম কাপড় হতে পারে, এই কাপড়গুলো তারা উপঢৌকন আকারে পাঠাতেন। এবং ইন রিটার্ন চাইনিজরাও এইসব সুলতানদের জন্য তাদের কোর্টে, সুলতানদের কোর্টে তাদের ডিপ্লোম্যাট এবং গিফট পাঠাতো। তো কি হয়েছে? পাঠানোর ফলে আমাদের ডিপ্লোমেসির জায়গাটাতে কি হয়েছে? আমরা কি এমন কোন এভিডেন্স দেখি যে সুলতানদের এই যে ডিপ্লোম্যাটিক এফোর্ট, সেটা সুলতানদের সিকিউরিটির জায়গাটাকে আসলে শক্তিশালী করেছে? এমন কোন কি এক্সাম্পল আমাদের কাছে আছে? যে আমরা মিডল এজের কথা বলতেছি বা মধ্যযুগের সুলতানদের কথা বলতেছি, সেই সুলতান কোন একটা প্রবলেমের মধ্যে আছে এবং সে তার ফ্রেন্ডদের কাছে বলছে যে আমি একটা প্রবলেমে আছি, ইউ গাইস ডু হেল্প মি। এমন কোন এভিডেন্স আছে যে চাইনিজরা আমাদেরকে হেল্প করতে আসছে বা চাইনিজরা এটলিস্ট আমাদের সিকিউরিটির জায়গাটাকে তাদের কগনিজিয়েন্সি নিয়েছে এবং এর ফলে আমাদের এখানে সিকিউরিটি থ্রেট পার্শিয়ালি হলেও এলিমিনেট হয়েছে? ইন্টারেস্টিংলি আছে এরকম এক্সাম্পল। জালালউদ্দিন মোহাম্মদ শাহ যখন এখানে ক্ষমতায়, সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ আমরা জানি হচ্ছেন উনি কনভার্টেড মুসলিম ছিলেন। তার বাবা ছিলেন রাজা গণেশের নাম শুনে আসছি। জালালউদ্দিন মোহাম্মদ শাহ যখন এখানে সেকেন্ড বারের মতো ক্ষমতায় আসেন, সালতানাতের দায়িত্ব নেন, তখন যেটা বর্তমানে বিহার বা উত্তর ভারত বা যেটাকে বলে আমরা উত্তরপ্রদেশ, ইউপি, এখানে একটা অঞ্চল ছিল জৌনপুর। সেখানকার যে সুলতান, ওকে, ইব্রাহিম শার্কি, সে বাংলার যে লখনৌতি, এই অঞ্চলে আক্রমণ করার জন্য মার্চিং শুরু করে, আক্রমণ করবে জালালউদ্দিন মোহাম্মদ শাহের রাজ্য বা সালতানাত। এবং এই জিনিসটাকে ঠেকানোর জন্য জালালউদ্দিন মোহাম্মদ শাহ হয়তো প্রবাবলি ইনাফ মিলিটারি মাইট ছিল না। সেখানে সে কি করে? সে চাইনিজ কোর্টে সে পত্র পাঠায় যে আই এম আন্ডার থ্রেট, প্লিজ ডু হেল্প মি। এবং তার এই পত্র পাবার পর চাইনিজ এম্পায়ার ইব্রাহিম শার্কির কাছে একটা চিঠি পাঠায় থ্রেট করে, দিস মাই ফ্রেন্ড, ডোন্ট অ্যাটাক হিম, ইফ ইউ ডেয়ার টু অ্যাটাক হিম আই উইল ডু সাচ এন্ড সাচ থিংস। এই এভিডেন্সটা আমি আজকের বাংলাদেশের কথা বলছি না, আমি বলছি আজ থেকে 600-700 বছর আগেও
চাইনিজদের সাথে আমাদের এই জায়গাটা অটুট ছিল, এবং এটা আমি আমার কথা বলছি না, মানে আমি এটা বানায় বলছি না। আমরা যে আর সি মজুমদারের নাম শুনি, আর সি মজুমদারের যদি বই আমরা দ্বিতীয় খণ্ড দেখি, তাহলে এই উদাহরণটা খুব ভালোভাবে ওখানে লেখা আছে। তার মানে কি? তার মানে আমি আমি এমন একটা এক্সাম্পলের কথা বলছি যেখানে আমার একটা স্বাধীন সালতানাত ছিল, আমার এক ধরনের সিকিউরিটি থ্রেট ছিল, এবং চাইনিজদের সাথে আমার একটা ডিপ্লোম্যাটিক কানেকশনের কারণে আজ থেকে 700 বছর আগে আমি আমার ওই থ্রেটটা এফেক্টিভলি এলিমিনেট করতে পারছি। সো হোয়াট ইজ দ্য পয়েন্ট? এখান থেকে আমরা কি পয়েন্টটা নিতে পারি আজকের বাংলাদেশের জন্য? আজকে বাংলাদেশের জন্য হয়তো আমরা এখান থেকে এই পয়েন্টটা নিতে পারি যে if we have such cordial relations with the Chinese, then we might deal some of our security difficulties or diplomatic difficulties. But কথাটা হচ্ছে কি? কথাটা হচ্ছে পলিটির যে কোনো ফর্মেই থাকুক না কেন, পলিটির যে কোনো ফর্মে থাকুক না কেন, পলিটি সবসময় নিজের যে ইন্টারেস্ট, সেলফ ইন্টারেস্ট, সেই সেলফ ইন্টারেস্টকে ম্যাক্সিমাইজ করতে চায়। সেটা আমাদের সালতানাত যেমন নিজের সেলফ ইন্টারেস্টকে ম্যাক্সিমাইজ করতে চেয়েছে, চাইনিজ মিং ডাইনাস্টি যেমন নিজের সেলফ ইন্টারেস্টকে সবসময় ম্যাক্সিমাইজ করতে চেয়েছে, বর্তমানের বাস্তবতায় বাংলাদেশ রাষ্ট্র যেমন করে চাইবে যে আমার স্বার্থসমূহ সংরক্ষিত হোক এবং সেটা বর্ধিত হোক, তেমনি চাইনিজ রাষ্ট্র চাইবে যে বাংলাদেশের সাথে যে আমি একটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক আমার আছে, কিন্তু সেটা আমি একটা নতুন লেভেলে নিয়ে যাব, সেখান থেকে আমার পাওয়ার জায়গাগুলো কি। খুব ভালো কথা। এই প্রশ্নটাকে যদি আমাদের এফেক্টিভলি ডিল করতে হয়, তাহলে আমাদের মনে হয় আমাদের চাইনিজ সাইকিটা আমাদেরকে একটু বুঝতে হবে, এবং চাইনিজ সাইকির এই এভিডেন্সটা ইনফ্যাক্ট আমি যে গল্পটা বলছি স্বাধীন সালতানাতের, সেখানেও এরকম উদাহরণ আপনারা পেয়ে যাবেন। আমি বলছি ব্যাখ্যা করে। চাইনিজরা নিজেদেরকে, আমরা চাইনিজদেরকে চাইনিজ বলি বা চায়না বলি, কিন্তু ওরা নিজেদেরকে কিন্তু চায়না বলে না, ওরা নিজেদেরকে বলে চংখ। সেটা হচ্ছে যে মিডল কিংডম। ওরা মনে করে দে আর দ্য মিডল অফ দ্য আর্থ, এবং এদেরকে সেন্টার করে হচ্ছে বাকি সব রাষ্ট্র বা রাজ্যগুলা কি করে, রিভলভ করে। ঠিক আছে? সো তার সাইকিতে হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গাই। বাকি সবাই হচ্ছে তার ফ্যামিলি, বাট হি ইজ দ্য পেট্রিয়ার্ক। মানে বাকি হচ্ছে তার ফ্যামিলি মেম্বার, কিন্তু সে হচ্ছে প্রধান পুরুষ আর কি। সে বাকি সবার মধ্যে হারমোনি সে মেনটেন করতে চায়, কিন্তু কি করে হারমোনি সে মেনটেন করতে চায়? নিজের কর্তৃত্ব আরোপ করার মধ্য দিয়ে। ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, স্বাধীন সুলতানরা যখন এই চুংখো বা মিং ডাইনাস্টির সাথে তাদের ডিলিংস গুলো করতেছিলেন, একটা ফেজে গিয়ে এটা বন্ধ হয়েছে। একটা ফেজে গিয়ে আমরা এই সম্পর্কটা মেনটেন করতে পারি নাই। হিস্টোরিয়ানরা প্রশ্ন করেন দোষটা কার? দোষটা কি আমাদের সুলতানদের নাকি চাইনিজদের? কেন এই সম্পর্কটা পরবর্তীতে আর চেরিশ করা যায় না? এই অ্যানসারটা বুঝতে হলে আমাদের ওই যে চাইনিজদের যে সাইকি, সেই সাইকিটাকে ধরতে হবে। সেই সাইকিটা হচ্ছে এখান থেকে এক সময় সুলতানরা গিফট পাঠাতেন, তারা রিটার্ন গিফট পাঠাতেন, চাইনিজরা রিটার্ন গিফট পাঠাতো, রাইট? কিন্তু একটা সময় সুলতানরা খেয়াল করলেন তারা শুধু গিফট পাঠাচ্ছে না, চাইনিজরা কি করতেছে না, রিটার্ন গিফট দিচ্ছে না। তো এই যে ওয়ান সাইডেড লাভ সাউন্ডস গুড, বাট এটা দীর্ঘদিন চলতে পারে না, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইজ গোইং টু হার্ট ইউ। তো একটা পর্যায়ে গিয়ে এই রিলেশনটা আমাদের এখান থেকে বন্ধ হয়ে যায়। এখন হিস্টোরিয়ান পরবর্তীতে প্রশ্ন করেন যে কেন চাইনিজরা এটা বন্ধ করে দিয়েছে, তারা কেন রিটার্ন গিফট পাঠানো বন্ধ করে দিয়েছে আমাদের এই সুলতানি কোর্টগুলোতে। একটা এক্সপ্লেনেশন হচ্ছে ওই সাইকের মধ্যে যে এরা তো নিজেদেরকে কি মনে করে, মিডল অফ দ্য আর্থ মনে করে, মিডল কিংডম মনে করে। ওরা ধরে নিছে যে বাংলার সালতানাত, ওকে, এরা তো কাইন্ড অফ আমাদের সামন্ত রাজা, আমাদের কি বলবো, প্রোটেক্টরেট। ঠিক আছে? প্রোটেক্টরেট বা সুজারনিটির আন্ডারে আছে আমাদের। তো এরা তো আমাদের গিফট পাঠাবে, এটা খুব স্বাভাবিক। রিটার্ন আমাদের গিফট পাঠানোর কি নাই, কোনো দরকার নাই। ঠিক আছে? এই সাইকিটা কিন্তু তখন কাজ করেছে। এখন 2025 সালে এসে আপনি যখন সম্পর্কটা তৈরি করবেন, ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ওই সাইকিটাকে ভালোভাবে বুঝেন, এবং বুঝে আপনি কি দিচ্ছেন আর আপনি কি পাচ্ছেন
এই জায়গাটা খুব ভালো রিয়ালিস্টের মতো করে যে যতটুকু দিব তার চেয়ে কম তো নিবই না, তুমি তো বড়, তা তুমি কি করো আরো বেশি দাও। এই জায়গাটা যেন আমাদের সবসময় ঠিক থাকে। আমি খালি দিব আর তুমি দিবা না, হ্যাঁ, এটা কিন্তু আমাদের সুলতানরাও মেনে নেয় নাই। ঠিক আছে। আর এখন তো যে জিও পলিটিক্স, আমাদের সিকিউরিটির যে ডাইমেনশন গুলা, কোয়াড, ওবিওআর, অকাস, এই প্রত্যেকটাই এখন আমাদের আমাদের যে জিওগ্রাফিকে আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস যে আমরা এটাকে এফেক্টিভলি ট্রেড করতে পারি। মানে আমাদের প্রিভিয়াস রিজিমে কি হয়েছে, আমরা জাস্ট দিয়ে আসতাম, কোনো কিছু নিতে পারতাম না। চায়নাদের ক্ষেত্রে যেন আমরা এটা এই ভুলটা না করি। আর তামিম, আপনার আলোচনাটা কি হয়েছে? তামিমের আলোচনাটা হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে আলোচনাটা শুরু করব। তামিমের পেপারটা আমার পড়ার সুযোগ হয়েছে, খুবই চমৎকার পেপার। জাস্ট একটু যদি চাইনিজের পাশাপাশি অন্যরা কি রকম রেসপন্স করতে পারে, আমরা যদি চাইনিজদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করি, বিশেষ করে ইন্ডিয়া বা জাপান বা অস্ট্রেলিয়া, সেই জায়গাটা যদি আরেকটু আসতে তাহলে ব্যাপারটা একটু ভালো করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আমি চেষ্টা করেছি। ধন্যবাদ।